নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি এই সপ্তাহের নতুন গল্প নিয়ে। আমাদের এই সপ্তাহের গল্প কয়েকটি পর্বে বিভক্ত। এই সপ্তাহে আমরা শুনব তার প্রথম পর্বটি। জুল গ্যাব্রিয়েল ভার্ন, যাকে আমরা অনেকেই জুল ভার্ন নামে চিনি। জন্ম 8ই ফেব্রুয়ারি 1828। একজন ফরাসি লেখক ও অসামান্য বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তার লেখা সবচেয়ে বেশি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার লেখা বেশ কিছু কাহিনী নিয়ে চলচ্চিত্র ও নাটকও নির্মিত হয়েছে। বাংলায় গল্পগুলি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা এই সপ্তাহে শুনব জুল ভার্নের লেখা সবচেয়ে বিখ্যাত উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সি। গল্পটির রচনাকাল আনুমানিক 1869 সাল। শুরু হচ্ছে আমাদের গল্প 20,000 লিগস আন্ডার দ্য সি এর প্রথম পর্ব। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের পর্বগুলি শুনতে হলে আমাদের সঙ্গে তো থাকতেই হবে। আসুন শুনি 20,000 লিগস আন্ডার দ্য সি। সালে হঠাৎ ইউরোপ আর আমেরিকান নাবিকদের মধ্যে হুলুস্থুলু বেঁধে গেল। অদ্ভুত সব ব্যাপার ঘটছে সমুদ্রে, রহস্যময় ও বিপজ্জনক। প্রায় নাকি মস্ত কি একটা জন্তু দেখা যাচ্ছে জলের মধ্যে। লম্বা, ছুঁচলো, ঝকমকে একটা বিকট ব্যাপার। কেবল যে আকারেই তিমি মাছের চেয়ে ঢের বড় তাই নয়, গতিবেগেও তিমির চেয়ে অনেক ক্ষিপ্র। অতিকায় কোনো সিন্ধু দানব, বিজ্ঞান যার কোনো হদিশ রাখে না, কোনো মস্ত শৈলশ্রেণী, ভূগোলবিদ্যায় যার উল্লেখ নেই, এসব প্রশ্নের উত্তর কেউ জানে না বলেই নাবিকদের মধ্যে আতঙ্ক ও জনরব শুরু হলো প্রবলভাবে। খবরের কাগজগুলো ফলাও করে নানা সত্যি মিথ্যে প্রবন্ধ ছাপতে শুরু করলে, আর শেষটায় এমন কতগুলো ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল যার ফলে নানা দেশের সরকার শুদ্ধ এই মস্ত কি একটাকে নিয়ে বিষম বিচলিত হয়ে পড়লেন। এই অতিকায় বস্তুটিকে প্রথম দেখেছিল গভর্নর হিগিন্স জাহাজটি। গভর্নর হিগিন্স ক্যালকাটা অ্যান্ড বার্নার স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ। 1866 সালের 20 জুলাই জাহাজটি ছিল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে, ডাঙা থেকে 5 মাইল দূরে। হঠাৎ দেখা গেল জলের উপর অতিকায় চুরুটের মতো লম্বাটে গড়নের আশ্চর্য একটা জিনিস ভাসছে। ক্যাপ্টেন বেকার গোড়ায় ভেবেছিলেন বুঝি কোনো ডুবো পাহাড়ি আবিষ্কার করে ফেলেছেন তিনি। কাঁটা কম্পাস নিয়ে সবে তিনি মানচিত্রে তার অবস্থান নির্ণয় করতে যাচ্ছেন, অমনি হঠাৎ বলা নেই কওয়া নেই হুড়মুড় করে ওই ডুবো পাহাড় থেকে ভীষণ দুটি জলস্তম্ভ উঠল প্রচণ্ড বেগে, প্রায় 150 ফুট অবধি। সেই জলস্তম্ভ থেকে আবার কি আশ্চর্য, ধোঁয়া আর বাষ্প উঠছে। উষ্ণ প্রস্রবণ আছে তাহলে ওই ডুবো পাহাড়ে? নাকি আদৌ কোনো ডুবো পাহাড়ই নয়, বরং মস্ত কোনো তিমিঙ্গিল? কিন্তু তিমিঙ্গিল থেকে বাষ্পময় জলস্তম্ভ ওঠে এ কথা তো কদাপি শোনা যায়নি। ক্যাপ্টেন বেকার কিঞ্চিত হতভম্ব হয়ে পড়লেন। 3 দিন পরে 23 জুলাই ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড প্যাসিফিক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ কলম্বাস ঠিক এই অদ্ভুত তিমিঙ্গিলটিকেই দেখল প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ প্রায় 2100 মাইল দূরে। আর একটা অতিকায় সিন্ধু দানব, নাকি সেটাই 3 দিনের মধ্যে এত দূর চলে এসেছে? তা যদি হয় তাহলে এই ভাসমান গিরিশৃঙ্গটির গতিবেগ অবিশ্বাস্য বলতে হয়। তা যে রয়েছে তা বোঝা গেল যখন 15 দিন পরে তাকে দেখা গেল 6000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে। ফরাসি জাহাজ হেলভেটিয়া আর ব্রিটিশ জাহাজ শ্যানন ঠিক তার মুখোমুখি পড়ল।
এই জাহাজ দুটি আবার মাপটাপ নিয়ে দেখল যে এই অতিকায় সিন্ধু দানব কিছুতেই 350 ফুটের কম হবে না। কিন্তু এ যাবৎ কেউ 60 ফুটের চেয়ে বড় তিমি দেখেছে বলে শোনা যায়নি। ফলে পরপর এই মস্তকি একটার খবর পেয়ে ইউরোপ আর আমেরিকান নাবিকদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। এ আবার নতুন কোনো মবি ডিক? হুজুগ পেয়ে ফলাও করে প্রশ্ন তুলল কাগজগুলো। সমস্ত জল্পনারই উত্তর এলো 1867 সালের 13ই এপ্রিল, যখন স্কটিয়া নামে মস্ত একটি জাহাজে সিন্ধু দানবের প্রথম বলি হল। আটলান্টিক মহাসাগরে কেপ ক্লিয়ারের 300 মাইল দূরে তরতর করে দিব্যি ছুটে চলেছিল স্কটিয়া। আচমকা কিসের সঙ্গে যেন একটু ছোট্ট ধাক্কা লাগে তার। এত আস্তে ধাক্কাটা লাগে যে গোড়ায় কেউ কিছু টেরই পায়নি। কিন্তু নাবিকদের একজন হঠাৎ দেখতে পেল যে 6 ফুট চওড়া একটা মস্ত ফুটো দিয়ে হু হু করে জল ঢুকছে জাহাজের খোলে। সেই অবস্থাতেই ডুবু সেই জাহাজটিকে তক্ষুনি কোনো রকমে লিভারপুল বন্দরে নিয়ে আসা হলো। তারপর মেরামত করার জন্য জাহাজটিকে ড্রাই ডকে তুলেই তো সবাই স্তম্ভিত। লোহার পুরু চাদরে পরিষ্কার একটা তেকোনা গর্ত। যে কোনো চোখা তুরপুন চালিয়ে জাহাজটিকে কেউ জখম করে দিয়েছে। ব্যাস, আর দেখতে হলো না। হুলুস্থুলু বেঁধে গেল সর্বত্র। পৃথিবীর প্রত্যেকটা খবরের কাগজে এই রহস্যময় দানবের গল্প ছাপা হতে লাগলো। নানা রকম থিওরি আর আজগুবি তথ্যে বন্দরগুলি আতঙ্কে ও উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো। কেউ বললে জানোয়ারটা আসলে একটা অতিকায় সামুদ্রিক সরীসৃপ। পুরাণ আর কিংবদন্তি থেকে তারা নিজেদের মতের সপক্ষে নানা নাজির দিলে। কেউ আবার বললে ওটা মোটেই কোনো ডুবো পাহাড় বা গিরিশৃঙ্গ নয়, বরং মবি ডিকের মতোই কোনো দানবে পাওয়া মস্ত তিমি। আর তা না হলে আরেক দল বললে নিশ্চয়ই কোনো শক্তিশালী ডুবোজাহাজ। ডুবোজাহাজ যদি হয়, কাগজগুলো রব তুলল, তাহলে বিষম ভয়ের কথা। কেননা চুপিসারে লোকচক্ষুর আড়ালে এরকম একটা বিপুল যন্ত্র তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা কেবল কোনো দেশের গভর্নমেন্টেরই থাকতে পারে। আর কোনো দেশের সরকারের হঠাৎ গোপনে ডুবোজাহাজ বানাবার প্রয়োজন হলো কেন? কি তার উদ্দেশ্য? তক্ষুনি খবর নেওয়া হলো সর্বত্র। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, স্পেনিয়া, ইতালি, আমেরিকা, এমনকি তুরান দেশে পর্যন্ত খবর নেওয়া হলো নানাভাবে। কিন্তু সব দেশেরই সরকার এক বাক্যে অস্বীকার করলে এরকম ডুবোজাহাজ যে সত্যিই আছে তাই নাকি তারা জানে না। আর এই সম্ভাবনাটাও যখন মিথ্যে বলে জানা গেল, তখন গুজব আর জনরব আরও অস্থির ও বিপুল আকার ধারণ করলে। নাবিকরা আবার এমনিতেই খুব কুসংস্কার মানে, ফলে এমন একটি দানবের মুখোমুখি পড়ায় তারা ভয়ে প্রায় সিঁটিয়ে গেল। এই অদ্ভুত জুজুর আতঙ্কে নাবিকরা যখন ভয় কাঁপছে, আমি তখন নিউ ইয়র্কে প্রাকৃতিক ইতিহাসের গবেষণা করছি। আমার নাম পিয়ের আরোনা, পারি মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক আমি। সেই সূত্রেই আমাকে কিছুকাল আগে নেব্রাস্কা যেতে হয়েছিল অতীব দুষ্প্রাপ্য কিছু উদ্ভিদ প্রাণী সংগ্রহের অভিযানে। ফ্রান্সে ফেরার পথে যখন নিউ ইয়র্কে এসে আমি সংগ্রহিত জিনিসগুলির একটা তালিকা তৈরি করছি, তখনই এই অতিকায় সিন্ধু দানবের জনরব বিস্ফোরণের মতো ফেটে পড়ল। সত্যিই কোনো সামুদ্রিক প্রাণী কিনা প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক বলে এই সম্বন্ধে মতামত চাওয়া হলো আমার। নিউ ইয়র্ক হেরাল্ড কাগজের প্রতিনিধির অনুরোধে 30শে এপ্রিল আমি একটি প্রবন্ধ প্রকাশ করেছিলাম। সমুদ্র যে এখনো কৌতূহলী ও উন্মুখ মানুষের কাছে বিষম রহস্যের আধার, এটাই ছিল আমার প্রবন্ধের মূল বক্তব্য। পৃথিবীর মাত্র 1 ভাগ স্থল, বাকি 3 ভাগই জল। আর সেই জলের তলায় কি আছে তার কতটুকুই বা আমরা জানি? আমরা কেবল কতগুলো অনুমান ও ধারণা করতে পারি মাত্র। যদি সমুদ্রতলের সমস্ত জীবদের কথাই আমরা এতদিনে জানতে পেরে থাকি, এবং যদি বিভিন্ন দেশের সরকার সত্যিই কোনো প্রবল ও গোপন ডুবোজাহাজের অস্তিত্ব অস্বীকার করে থাকেন, তাহলে বলা বাহুল্য। আমি প্রবন্ধে বললুম, জিনিসটি আসলে একটি অতিকায় নারওয়েল, অর্থাৎ বিকট খড়গের মতো দন্তময় সেই মহাকায় সামুদ্রিক ড্রাগন, মেরুবলয়ের হিমজল যার গোপন আবাস। অবশ্য নারওয়েল যে 60 ফুটের বেশি লম্বা হয় তা এতকাল আমরা জানতুম না। অথচ নানা তথ্য থেকে জানা গেছে যে এই হিংস্র ও খুনে নারওয়েলটি প্রায় 350 ফুট লম্বা। এমন হতে পারে যে আদিকালের একটি নারওয়েল প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালে এই ঊনবিংশ শতাব্দীর আধুনিক কালেও কোনো ক্রমে বেঁচেছিল।
সেই হঠাৎ সমুদ্রতল আলোড়িত করে ঘুরে বেড়াচ্ছে। তাকে নারওয়েল বা সি ইউনিকর্ন বলে মনে করার কারণ স্কটিয়া জাহাজের লোহার পুরু চাদরের খোলের মধ্যে ওই বিপুল ও আকস্মিক ছেঁদাটি। কারণ কেবলমাত্র নারওয়েলেরই মাথায় ইস্পাতের মতো কঠিন ও সুদৃঢ় খড়গ থাকে, যার এক ধাক্কায় এমনকি লোহার পুরু চাদর শুদ্ধ ফুটো হয়ে যেতে পারে। অবশ্য আমার এই আন্দাজ যে পুরোপুরি সত্যি তা আমি বলি না, কারণ এই অতিকায় জীবটি সম্বন্ধে হয়তো সমস্ত তথ্য এখনো আমরা জানিই না। আমার প্রবন্ধের সারমর্ম মোটামুটি এই, কিন্তু এই প্রবন্ধ বেরুবার সঙ্গে সঙ্গেই চারিদিকে নানা রকম জল্পনা শুরু হয়ে গেল। এদিকে আবার আরও জাহাজডুবির খবর আসতে লাগলো। সবই যে এই নারওয়েলের খড়গের আঘাতের ফল তা নয়, তবু চারিদিকে একটা বিষম আতঙ্কের রেশ পড়ে গেল। সবাই ভাবলে যে এই অতিকায় খুনে জীবটি বুঝি সব সর্বনাশের মূল। অবস্থা যখন এই রকম, তখন মার্কিন নৌবহর স্থির করলে যে এই সামুদ্রিক আতঙ্ক দূর করার জন্যে তারা একটি যুদ্ধ জাহাজ পাঠাবে। সমুদ্রের এই বিভীষিকার সঙ্গে সরাসরি লড়াই করবে এই জাহাজ। মস্ত কামানওয়ালা এই জাহাজটির নাম হলো অ্যাব্রাহাম লিঙ্কন। অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছে ক্যাপ্টেন ফ্যারাগুটের উপর। তাঁর অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা এই বিভীষিকাটিকে নিপাত করার কাজে যথেষ্ট সাহায্য করবে। ব্রুকলিন জাহাজঘাটা থেকে অ্যাব্রাহাম লিঙ্কন ছেড়ে যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমার কাছে একটি চিঠি পৌঁছল। চিঠিটি এইরকম: মহাশয়, অনুগ্রহপূর্বক আপনি আব্রাহাম লিঙ্কনের সামুদ্রিক অভিযানে যোগদান করিলে যুক্তরাষ্ট্রের সরকার আপনার মাধ্যমে ফরাসি দেশকে ইহাতে লাভ করিতে পারিয়া অনুগৃহীত ও আনন্দিত হইবে। ক্যাপ্টেন ফ্যারাগুট আপনার জন্য একটি কেবিন নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। বশম্বদ, মার্কিন নৌবহরের সম্পাদক জে.বি. হবসন। এই চিঠি পাবার আগে চাঁদে পাড়ি দেবার মতো এই সামুদ্রিক অভিযানে বেরোবার সম্ভাবনাটা স্বপ্নেও আমার মনে জাগেনি, কিন্তু হঠাৎ এই চিঠিটা পাবার পরই মনে হলো পৃথিবীর সব সম্পদের বিনিময়েও এই সোনালি সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। তক্ষুনি অধীরভাবে আমার পরিচারক কনসাইলকে ডাক দিলুম। কনসাইল আসলে ওলন্দাজ, সাহসী, বিশ্বস্ত ও অনুগত। আমার সমস্ত অভিযানেই সে সঙ্গী হয়, কোনো প্রশ্ন তোলে না, নীরব কর্মীর মতো সমস্ত করে ফেলে মুহূর্তে। কোনো কিছুতেই তার বিস্ময় নেই। ফলে ক্ষিপ্র হস্তে জিনিসপত্র গোছাতে গোছাতে কনসাইল যখন শুনল যে আমরা এবার সিন্ধু দানবের বিরুদ্ধে অভিযানে বেরোচ্ছি, সে মোটেই অবাক হলো না। আমার কথার ফাঁকে ফাঁকেই চটপট সে সব গুছিয়ে নিলে। আমার অভিযানের নিদর্শন ও সংগ্রহগুলি আমি পারি বিচিত্রা ভবনে পাঠাবার ব্যবস্থা করে দিলাম। অতঃপর যখন কোচ বাক্সে বসে আমরা নিউ ইয়র্কের জাহাজঘাটায় পৌঁছলাম, তখন দেখি আব্রাহাম লিঙ্কন তার সামুদ্রিক অভিযানের জন্য প্রস্তুত হয়ে আছে। তার মস্ত 2টি চিমনি দিয়ে ভলকে ভলকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তক্ষুনি আমাদের মালপত্র জাহাজে তুলে ফেলা হলো। আমরাও জাহাজে গিয়ে উঠলাম। একজন নাবিককে জিজ্ঞেস করতেই সে আমাকে এক হাসি খুশি অফিসারের কাছে নিয়ে এলো। তিনি আমাদের দেখেই হাত বাড়িয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, মসিয়ে পিয়ার আরোনা? হ্যাঁ ক্যাপ্টেন, আমি। আপনি ক্যাপ্টেন ফ্যারাগুট তো? সশরীরে বর্তমান। আপনার কামরা তৈরি আছে প্রফেসর। তাকে ডেকের উপর রেখেই কনসাইলকে নিয়ে আমি আমার কেবিনে গিয়ে ঢুকলুম। লং আইল্যান্ডের হলদে বেলাভূমি ছেড়ে আব্রাহাম লিঙ্কন যখন তার অভিযানে বেরোলো, তখন 3টে বাজে। তীরে হাজার হাজার নরনারী দাঁড়িয়ে রুমাল উড়িয়ে আমাদের বিদায় জানালে। এমনকি মস্ত একটা বড় পাল্লার কামান থেকে তোপধ্বনিও করা হলো আমাদের বিদায় সম্ভাষণ জানিয়ে। রাত যখন 8টা, তখন ফায়ার আইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিয়ে আটলান্টিক মহাসাগরের ফেনিল, কালো ও রহস্যময় জলের মধ্যে গিয়ে পড়ল আব্রাহাম লিঙ্কন। তিমি শিকারের যাবতীয় সরঞ্জাম টাল করে রাখা ছিল জাহাজে। কেবল যে হাতে ছোড়ার সাদাসিধে হারপুনই ছিল তা নয়, এমনকি অতি আধুনিক হারপুন বন্দুক শুদ্ধ বাদ যায়নি। আর ছিল নেডল্যান্ড, হারপুন ছোড়ার রাজা। বয়স তার 40-এর মতো, আমারই প্রায় সমান। ঢ্যাঙা অসুরের মতো চেহারা, 6 ফুটের উপর লম্বা, গম্ভীর অথচ দিলদরিয়া, কিন্তু যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ক্ষিপ্রতায়, দুঃসাহসে ও কৌশলে তার জুড়ি নেই বললেই চলে। কোনো অতি চালাক তিমির পক্ষেও তার হারপুনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
তীক্ষ্ণ প্রবল দৃষ্টিশক্তি তার মুখের মধ্যে দৃঢ়তার রেশ এনে দিয়েছে। এই অকুতভয় মানুষটিকে নিয়োগ করে ক্যাপ্টেন ফ্যারাগুট যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তাতে আমার কোনো সন্দেহ ছিল না। ক্যাপ্টেন ফ্যারাগুট অবশ্য আরেকটি কাজও করেছিলেন। ওই খুনে জানোয়ারটাকে যে সবচেয়ে আগে দেখতে পাবে তাকে $2000 পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। ফলে সকলেরই উৎসাহ খুব বেড়ে গিয়েছিল। প্রত্যেকে দিন রাত ডেকের উপর দাঁড়িয়ে সমুদ্রের অথই জলরাশির দিকে তাকিয়ে থাকত। কিন্তু কোথায় কি, সেই অতিকায় সিন্ধু দানবের কোনো পাত্তাই পাওয়া গেল না। শেষকালে কেপ হর্ন পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়লুম আমরা, কিন্তু তবু সেই সিন্ধু দানবের কোনো চিহ্নই নেই। তবে কি সমস্ত জনরব আসলে কোনো অমূল কল্পনা, কোনো অলীক স্বপ্নবিলাস? তা কেমন করে হয়? কারণ স্কটিয়ার সেই মস্ত ছিদ্রটি তো মিথ্যে নয়। তাহলে কোনসাইলের যে $2000 পুরস্কারের প্রতি কোনো লোভ ছিল না তা নয়, কিন্তু আমার বেলায় ব্যাপারটা ছিল সম্পূর্ণ অন্য রকম। পুরস্কারের তোয়াক্কা রাখি না আমি, কিন্তু তবু কিসের টানে আমিও ঘন্টার পর ঘন্টা ডেকের উপর দাঁড়িয়ে থাকতুম। আমি নিজের চোখে সেই সিন্ধু দানবকে দেখতে চাই, জানতে চাই সে আসলে কোনো অতিকায় নারওয়েল বা কিংবদন্তি সিন্ধু ড্রাগন কিনা। কিন্তু দিনের পর দিন একটানা তাকিয়ে থেকে কেবল চোখ দুটি টনটন করতে লাগলো। হঠাৎ ঢেউয়ের মধ্যে ভেসে ওঠা কালো তিমির বিশাল পিঠ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কোনো সাদা তিমি বা কোনো বিপুল মবি ডিক পর্যন্ত না। 27শে জুলাই আমরা বিষুব রেখা ছাড়িয়ে এলুম। জাপানের দিকে এগিয়ে চললুম আমরা, কিন্তু নাবিকরা ততক্ষণে ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। তারা কিছুতেই আর এই অর্থহীন কল্পনা বিলাসের পিছনে ঘুরে বেড়াতে চায় না। শেষকালে তাদের চাপে পড়ে ক্যাপ্টেন ফ্যারাগুটকেও ক্রিস্টোফার কলম্বাসের মতো বলতে হলো যে আর 3 দিনের মধ্যে যদি এই সিন্ধু দানবের সন্ধান না পাওয়া যায় তাহলে আব্রাহাম লিঙ্কনকে তিনি আবার নিউ ইয়র্কে ফিরিয়ে নিয়ে যাবেন। কে কোথায় নেশার ঘরে কোন আজব ও অতিকায় একটি জীব দেখেছে, সেই জন্য সেই বন্য হংসের পিছনে হুড়মুড় করে ছুটে বেড়ানোর কোনো মানেই হয় না। খামোখাই এত পথ এলো আব্রাহাম লিঙ্কন কোনো অলীক বুনো হাঁসের পেছন পেছন। 2 দিন কেটে গেল। টোপ ফেলে সিন্ধু দানবকে কাছে আনার জন্য বড় বড় মাংসের টুকরো ফেলা হতে লাগলো জলের মধ্যে, এবং তার ফলে হাঙরদের মধ্যে ভোজ শুরু হলো বটে, কিন্তু সেই সিন্ধু দানবের রহস্য পূর্ববৎ সেই একই অনন্ত তিমিরে ঢাকা রয়ে গেল। জাপান তখন আর মাত্র 200 মাইল দূরে। আরেকটা দিনও যদি এমনিভাবে কেটে যায় তাহলে আব্রাহাম লিঙ্কন আর মিথ্যে বুনো হাঁসের পেছনে না ছুটে দেশে ফিরে যাবে। ঢং ঢং করে রাত্রি 8টা বাজল। আমরা অনেকেই উদ্গ্রীবভাবে ডেকের উপর দাঁড়িয়ে আছি, যদি শেষ মুহূর্তে দানবটির দর্শন পাওয়া যায় এই প্রত্যাশায়। কোনসাইলের স্নায়ু বলে কোনো কিছু কোনো কালে ছিল বলে আমি টের পাইনি, কিন্তু এখন তাকেও কিঞ্চিত ক্ষুব্ধ ও উত্তেজিত দেখা গেল। হেসে বললুম, কোনসাইল, ওই $2000 পকেটস্থ করার এই শেষ সুযোগ তোমার, দেখো পারো কিনা। মসিয়ে কি দয়া করে আমাকে একটা কথা বলার সুযোগ দেবেন? মসিয়ে কি জানেন না আমার পুরস্কারের কোনো প্রত্যাশা নেই? যুক্তরাষ্ট্রের সরকার যদি $1,00,000 পুরস্কারও ঘোষণা করতেন তাহলেও তাদের ওই টাকা হারাতে হতো না, কারণ ওইরকম কোনো সিন্ধু দানব কদাচ ছিল কিনা তাই আমার সন্দেহ হচ্ছে। তুমি ঠিকই বলেছ কোনসাই, আমরা যে কেবল 6 মাস সময় খামোখা নষ্ট করলুম তাই নয়, ফিরে গিয়ে দেখব লোকের কাছে রীতিমতো হাস্যস্পদ হয়ে উঠেছি। ঠিক তক্ষুনি নেডল্যান্ডের প্রবল চিৎকার, ওই যে ওই যে ওই যে আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি, অবশেষে সেই তিনি সশরীরে হাজির। ওই যে ওইখানে, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন, ওই যে এদিকে 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 আসুন, এদিকে। নেডের চিৎকার শুনে জাহাজের সব লোক তার দিকে ছুটে গেল। এবার কিন্তু সিন্ধু দানব আর কোনো অগোচর রইল না। দেখতে পেলুম জাহাজ থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রের জল আলো হয়ে উঠেছে। জলের উপর ভেসে উঠেছে সেই রহস্যময় দানবটির প্রকাণ্ড পিঠ, আর তার গা থেকে এই উজ্জ্বল চোখ ধাঁধানো আলো ঠিকরে বেরোচ্ছে। কিন্তু তখন আর ভালো করে ধীরে সুস্থে তাকে অবলোকন করার অবস্থা ছিল না, কারণ সচমকে আমরা দারুণ আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলুম দানবটা প্রচণ্ড বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। জাহাজের মধ্যে যে সমস্যার শোরগোল উঠল তাতে আমার সভয় চিৎকার ঢাকা পড়ে গেল।
কিন্তু তারই ভিতর অবিচল রইলেন শুধু ক্যাপ্টেন ফ্যারাগুট। তার নির্দেশ মতো বোঁ করে অর্ধবৃত্তাকার ঘুরে গিয়ে আব্রাহাম লিঙ্কন ধাবমান দানবটির কাছ থেকে সরে যেতে লাগলো, কিন্তু দ্বিগুণ বেগে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো সমুদ্রের সেই প্রজ্বলন্ত বিভীষিকা। কিন্তু তারপরে আবার আশ্চর্য, হঠাৎ এক জায়গায় সে থমকে দাঁড়িয়ে গেল। তারপর আস্তে আস্তে জাহাজটার চারপাশে একবার প্রদক্ষিণ করে নিল, যেন কোনো শিকারী জন্তু চড়াও হবার আগে তার শিকারের ক্ষমতা ও সাধ্য আন্দাজ করে নিতে চাইছে। কলের জাহাজ যেমন যাওয়ার সময় পেছনে লম্বা ও কুণ্ডলীর ধোঁয়া রেখে যায়, ঠিক তেমনই পুঞ্জীভূত আলোকিত কুয়াশার রেখা এঁকে গেল জলের মধ্যে। তারপর অবিশ্বাস্য গতিতে তার পরিক্রমা সম্পূর্ণ করে জানোয়ারটা আচম্বিতে জাহাজ লক্ষ্য করে উল্কার মতো ধেয়ে এলো। সামাল সামাল রব উঠল জাহাজে, কিন্তু জাহাজের একেবারে মুখোমুখি এসেই আচমকা সেই তীব্র আলোর ছটা মিলিয়ে গেল। পরক্ষণে জাহাজের অন্য ধারে দেখা গেল সেই জ্বলন্ত বিভীষিকা। রাতের অন্ধকারে আমরা ঠাহরই করতে পারলাম না জানোয়ারটা ডুব দিয়ে ও ধারে গেল, না জাহাজটিকে নিচকি প্রদক্ষিণ করে গেল। আব্রাহাম লিঙ্কন তখন ঝপাঝপ আলো নিভিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবাক হয়ে ক্যাপ্টেন ফ্যারাগুটকে জিজ্ঞেস করলুম, ক্যাপ্টেন ফ্যারাগুট, ব্যাপার কি? ক্যাপ্টেন বললেন, রাতের অন্ধকারে এই অদ্ভুত জানোয়ারটার সঙ্গে লড়াই করে তো আর আমার জাহাজ আর লোকজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। কাল দিনের বেলায় দেখব সমুদ্রের ওই শত্রু কত শক্তি ধরে। সে রাতে কারোর চোখেই এক ফোঁটা ঘুম নামল না। উত্তেজনায় ও আতঙ্কে সবাই কেমন টান টান হয়ে আছে। তীর ছোড়ার আগে ধনুকের ছিলা যেমন টান হয়ে যায়, সবাই রুদ্ধশ্বাসে জানোয়ারটার গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে। কিন্তু মাঝরাত্রে হঠাৎ সেই সিন্ধু দানব যেন কোন অতলে মিলিয়ে গেল, যেন দপ করে কোনো অতিকায় জোনাকি নিভে গেল আকস্মাৎ। কিন্তু শেষ রাতের দিকে আবার সেই বিচিত্র আলো দেখা গেল সামনে। সেই সঙ্গে শোনা গেল জলে ল্যাজ আছড়ানোর আক্রোশ, ফোঁস ফোঁস নিঃশেষ ছাড়ার ভয়ঙ্কর ও অলক্ষণে আওয়াজ। আক্রমণ শুরু হলো প্রাতঃকালে। সকাল হতে না হতেই হারপুন বাগিয়ে নেড তার নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর পুরো দমে ইঞ্জিন চালিয়ে দেওয়া হলো। জ্বলন্ত লাল বলের মতো তখন সূর্য উঠছে দিগন্তে, আর জানোয়ারটার সেই উগ্র আলো যেন নিভে গেছে মন্ত্র বলে। মাইল দুয়েক দূরে ঢেউয়ের উপরে তার অতিকায় কালো শরীর ভেসে আছে। তিমি মাছের মতো স্তম্ভের আকারে জলের ধারা সে ছুঁড়ে দিচ্ছে। প্রায় 40 ফুট উঠে গেছে সেই জলস্তম্ভ। আমাদের জাহাজ ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী পুরো দমে জন্তুটির দিকে ছুটে যাচ্ছে। কিন্তু আশ্চর্য, দিগন্ত যেমন করে পিছিয়ে যায়, মরীচিকা যেমন করে সরে যেতে থাকে, তেমনিভাবে জন্তুটিও কেবল পিছিয়েই যাচ্ছে। তখন দূরত্বটা আর কিছুতেই কমছে না। ক্যাপ্টেন ফ্যারাগুট আরও জোরে জাহাজ চালাতে নির্দেশ দিলেন। ইঞ্জিনের প্রচণ্ড নির্ঘোষ উঠল সব কিছুকে ছাপিয়ে। কোনো এক অতিকায় হৃৎপিণ্ডের মতো আস্ত জাহাজটা যেন থক থক করে বেজে উঠছে। থরথর করে কেঁপে উঠছে আস্ত পাটাতনটি। কিন্তু দূরত্বটা সমান রেখে ঠিক ততখানি বেগেই জানোয়ারটা দূরে চলে যাচ্ছে, যেন কোনো মজার খেলায় সে মেতে উঠেছে। দূরত্ব যখন একটুও না কমে একই থেকে গেল আগের মতো, ক্যাপ্টেন তখন কামান দাগার আদেশ দিলেন। কামানের নির্ঘোষ মেলাবার আগেই দেখা গেল জন্তুটির মসৃণ কঠিন চামড়ার উপর গোলাটা পিছলে গিয়ে সমুদ্রের জলে ঠিকরে পড়ল। এই পশ্চাৎধাবন চলল সারা দিন ধরে। শেষকালে বেলা পড়ে এলো ধীরে ধীরে। ডুবে গেল সূর্য, নেমে এলো অন্ধকার। আর সেই অন্ধকারে অদ্ভুত এই জন্তুটারও আর কোনো হদিশ পাওয়া গেল না। কিন্তু রাত যখন 11টা, হঠাৎ মাইল 3 দূরে গত রাত্রির মতোই সমুদ্রের বুকে আবার জ্বলে উঠল সেই চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। তাছাড়া আর কোনো সাড়া শব্দ নেই তার। সারাদিনের পরিশ্রমে তাহলে কি অবসন্ন দানবটি ঘুমিয়ে পড়েছে? অন্তত ক্যাপ্টেন ফ্যারাগুটের তাই ধারণা হলো। সুবর্ণ সুযোগ মনে করে সন্তর্পণে জাহাজটিকে তার দিকে নিয়ে যাবার নির্দেশ দিলেন তিনি। ইঞ্জিন বন্ধ করে নিয়ে নিঃশব্দে আব্রাহাম লিঙ্কন সেই প্রজ্বলন্ত কালো দানবটির দিকে এগিয়ে গেল। আর মাত্র 20 ফুট দূরে পড়ে আছে দানবটা, নিঃসাড় কালো ও উজ্জ্বল।
নেডল্যান্ড আর একটুও দেরি না করে প্রচণ্ড বেগে তার হারপুন ছুড়ল জন্তুটির দিকে। একটা চাপা শব্দ উঠল হারপুনটা দানবটার গায়ে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে। অমনি নিমিষের মধ্যে সেই উজ্জ্বল প্রভ আলো নিভে গেল। প্রচণ্ড দুটি জলের ধার এসে পড়ল জাহাজের উপর, যেন কোনো সিন্ধু ঐরাবত তার সুঁড় দিয়ে জল ছুঁড়ে মারছে। প্রচণ্ড তোড়ে মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে গেল। মাস্তুল ভেঙে পড়ল মুহূর্তে, ছিঁড়ে গেল দড়ি দড়া, নাবিকরা আছড়ে পড়ল ওর গায়ে। প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করলুম আমি। তারপরই রেলিংয়ের উপর দিয়ে সমুদ্রে ছিটকে পড়লুম। এত জোরে ছিটকে পড়েছিলুম যে তলিয়ে গিয়েছিলুম প্রথমটায়, কিন্তু সাঁতার জানা ছিল বলে ভেসে উঠতে পারলুম। সাঁতার দিতে দিতে তাকিয়ে দেখি পূব দিকে ধীরে ধীরে আব্রাহাম লিঙ্কনের আবছা ছায়া মিলিয়ে যাচ্ছে। খ্যাপার মতো চিৎকার করতে লাগলুম আমি, কিন্তু জাহাজের কেউ আমার সেই চিৎকার শুনতে পেল বলে মনে হলো না। প্রাণপণে হাত পা চালিয়ে সাঁতার কেটে এগিয়ে যাবার চেষ্টা করতে লাগলুম কেবল, কিন্তু সেটাও মস্ত ভুল হলো। তার ফলে অল্পেতেই ভয়ানক ক্লান্ত লাগলো নিজেকে। নিঃশেষ বন্ধ হয়ে আসছে ক্রমশ। বুঝতে পারছি যে ডুবে যাচ্ছি, কিন্তু কিছুই করার নেই। ভিজে ভারী পোশাকে হাত পা যেন লোহার মতো ভারী হয়ে উঠেছে। কয়েক ঢোক নোনা জল খেয়ে যখন তলিয়ে গেছি, তখন শক্ত মুঠোয় আমার জামার কলার চেপে ধরে কে যেন আমাকে টেনে তুলল। সে আমার অনুগত ভৃত্য কোনসাইল। কোনসাইল, তুমি? অনেক চেষ্টা করে এই দুটি কৃতজ্ঞ বিস্মিত কথাই আমি উচ্চারণ করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ মসিও, আমি 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 কোনসাইল। কিন্তু কিন্তু আব্রাহাম লিঙ্কন, আমাদের জাহাজ সে যে চলে গেল। কিছুই করার নেই তাদের মসিও। জন্তুটার দারুণ কামড়ে জাহাজের হাল আর চাকা খণ্ড খণ্ড হয়ে গেছে। কাজেই অথই জলে নিরুপায়ভাবে নিয়ন্ত্রণবিহীন ভেসে যাওয়া ছাড়া তাদের আর কোনো কিছু করার নেই। জলে পড়ার আগেই নাবিকদের চেঁচামেচিতে এই খবরটা জানতে পেরেছিলাম বলেই আমি আর খামোকা ওদেরকে ডাক দিইনি। তাহলে 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 উপায়? হ্যাঁ, বুদ্ধিভ্রংশের মতো অসহায়ভাবে কোনসাইলকে আমি জিজ্ঞেস করলুম। আমার কথার কোনো উত্তর না দিয়ে ছুরি বার করে আমার পোশাক কেটে কোনসাইল আমাকে ভারমুক্ত করে দিলে। তারপর নিজের পোশাকেও অমনিভাবে ছুরি দিয়ে কেটে সে বিসর্জন দিলে। অতঃপর শুরু হলো পালা বদল করে একজনের সাঁতার কাটা আর অন্যজনের ভাসমান দেহকে ঠেলে নিয়ে যাওয়া। অকুল সমুদ্রের মধ্যে এভাবে সাঁতার দিয়ে লাভই বা কী? কতক্ষণ আর এভাবে জলের উপর ভেসে থাকতে পারবো? কিন্তু একেবারে হাল না ছেড়ে দিয়ে কিছু একটা করা ঢের ভালো। এই কথা মনে রেখে আমরা পালা বদল করে সাঁতার দিতে লাগলুম। কিন্তু তাও আর কতক্ষণই বা সম্ভব? অল্পক্ষণের মধ্যেই এমনই অবসাদে ভরে গেলুম যে দেহের শেষ শক্তিটুকুও হারিয়ে গেল। হাত পা সব অবশ, দৃষ্টি আচ্ছন্ন, মাথার ভিতর তার ঝিমাঝিম করছে। বোধহয় উদ্ধারের আর কোনো সম্ভাবনাই নেই। এমন সময় হঠাৎ একটা কঠিন জিনিসের গায়ে ধাক্কা খেলুম, আর অমনি কে যেন সবল হাতে আমাকে আঁকড়ে ধরে জলের উপর থেকে তুলে নিলে। তারপর আর কিছু মনে নেই। চেতনা ফিরে আসতেই দেখি দুটি উদ্বিগ্ন মুখ আমার মুখের উপর ঝুঁকে আছে, নেডল্যান্ড আর কোনসাইল। তৎক্ষণাৎ ধড়মড় করে উঠে বসবার চেষ্টা করলুম। নেডল্যান্ড, তুমি? হ্যাঁ প্রফেসর আরোনা, আমি। পুরস্কারের টাকার মায়াটা কিছুতেই ছাড়তে পারলুম না, তাই এবার একেবারে জানোয়ারটার পিঠেই চেপে বসেছি। অত জোরে হারপুন ছোড়া সত্ত্বেও নেডল্যান্ডের হারপুন কেন ঠং করে লেগে ঠিকরে গিয়েছিল তা এবার বুঝতে পারছি প্রফেসর। কোনো হারপুন কি আর ইস্পাতের বর্ম ভেদ করতে পারে? তার মানে অত্যন্ত সরল প্রফেসর। আপনি যার উপর বসে আছেন সেটা যে আসলে অতি কঠিন একটি ধাতু নির্মিত খোল, তা আপনি হাত বুলিয়ে দেখলেই বুঝতে পারবেন।
আর যার পেছনে আমরা সর্বকর্ম ছেড়ে তেড়ে গিয়েছিলাম সেটা আসলে তিমি নয়, তিমিঙ্গিলও নয়, অথবা অতিকায় অজ্ঞাত কোনো সিন্ধু দানবও নয়, সেটা আসলে একটি ডুবোজাহাজ। বিমূঢ় আমি কলের পুতুলের মতো তার মুখের কথা জুগিয়ে দিলুম। ততক্ষণে আস্তে আস্তে পূব দিকে লাল ছোপ দেখা দিচ্ছে। গোল একটা আগুনের চাকার মতো টকটকে সূর্য উঠে আসছে সমুদ্রের জল থেকে। হঠাৎ এমন সময় পায়ের তলার বিশাল ভাসমান বস্তুটা নড়ে উঠল। তারপরেই সেটা ডুবতে শুরু করলো আস্তে আস্তে। আমরা সবাই আতঙ্কে লাফিয়ে উঠলুম। খ্যাপার মতো ডুবোজাহাজটার গায়ে পদাঘাত করতে করতে নেডল্যান্ড প্রচণ্ড ও নিরর্থক চিৎকার শুরু করে দিলে। হয়তো নেডের ওই চিৎকার একেবারেই নিরর্থক ছিল না, কারণ আচমকা সে বিচিত্র ডুবোজাহাজটি নিশ্চল হয়ে গেল। তারপর ঢাকনি খুলে ভেতর থেকে বেরিয়ে এলো একটি লোক। কি এক দুর্বোধ্য ভাষায় চেঁচিয়ে উঠেই সে আবার ভেতরে ঢুকে গেল। তারপরেই পরপর উঠে এলো 8 জন মুখোশ পরা পুরুষ মূর্তি। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের টেনে হিঁচড়ে সেই ডুবোজাহাজের ভেতরে নিয়ে গেল তারা। অন্ধকারের মধ্যেই পায়ের তলায় একটা লোহার সিঁড়ি অনুভব করতে পারলুম। তারপরেই টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লুম ঘুটঘুটটি অন্ধকার একটি ঘরে। শব্দ শুনে বোঝা গেল মুহূর্তে পিছনের দরজা ঘটাং করে বন্ধ হয়ে গেল। বেশিক্ষণ কিন্তু অন্ধকারে থাকতে হলো না। খানিক পরে মাথার উপর একটি ফানুসের লণ্ঠনে বৈদ্যুতিক আলো জ্বলে উঠল। তারপর নিরেট ও মসৃণ দেয়ালের একটা অংশ দরজার মতো খুলে গেল। একটু পরেই 2টি লোক ঘরে ঢুকল। তাদের মধ্যে একজন যে স্বয়ং নেতা তা মুহূর্তেই বোঝা গেল। অত্যন্ত ব্যক্তিময় তার শরীর, যেন তা অস্মিতার প্রতিমূর্তি। শান্ত মুখের মধ্যে অদ্ভুত একটি দৃঢ়তার ছাপ রয়েছে। চোখের তারায় দুর্জয় সাহসের দীপ্তি, ঋজু তার ভঙ্গি, চলাফেরায় আভিজাত্যের স্বাক্ষর। মনে হয় বুঝি কোন শেষ সম্রাটের মুখোমুখি এসে দাঁড়ালুম। পাণ্ডুর মুখবর্ণ ঈষৎ বিষাদময়। কপাল আর কম্পমান আঙুল যেন কোন গোপন আবেগের পরিচয় দেয়। স্বচ্ছ মর্মভেদী চোখে তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন, যেন ওই দৃষ্টি দিয়েই তিনি আমাদের ভেতরটা তন্ন তন্ন করে খুঁজে নিতে চাইছেন। ঘরের ভেতরকার থমথমে স্তব্ধতা আমিই ভাঙলুম। ফরাসি ভাষাতেই আমি আমাদের দুর্দশার কাহিনী বলে গেলুম। কোনো কথা না বলে তা তারা শুনে গেল। সেই অভিজাত মণ্ডিত মানুষটির চোখে মুখে আগ্রহ ও কৌতূহলের ছাপ দেখতে পেলুম, কিন্তু তবু কেন যেন মনে হলো আমার ভাষা বোধহয় তার দুর্বোধ্য ঠেকছে। আমি তাতে মোটেই দমে গেলুম না। আমার অনুরোধে নেড সেই একই কাহিনীর পুনরাবৃত্তি করলে ইংরেজিতে, তারপর কোনসাইল আলেমান ভাষায়। তখনও তাদের কোনো উচ্চবাচ্য করতে না দেখে শেষে ভাঙা ভাঙা লাতিন ভাষারই স্মরণ নিলুম আমি। কিন্তু তারা তেমনই নির্বিকারভাবে আমাদের লক্ষ্য করে গেল কেবল। তারপরে কি এক অদ্ভুত অচেনা ভাষায় কথা বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারা চলে যেতেই নেড বিস্ফোরণের মতো ফেটে পড়ল। কোথাকার জঙ্গলি এরা, পৃথিবীর কোনো ভাষাই বোঝে না, অসভ্য কোথাকার। নেডের গর্জানি শেষ হওয়ার আগেই আবার দরজা খুলে ঘরে ঢুকলো একটি পরিচারক। অন্যদের মতো এরও মাথায় সিন্ধু ভোঁদড়ের লোমের টুপি, শিল মাছের চামড়ার জুতো আর কোনো অচেনা কাপড়ের পোশাক। হুবহু সেই একই রকম কতগুলি কুর্তা ও পাতলুন সে রাখলে আমাদের সামনে। পোশাকগুলো যে আমাদের জন্যই তা সে না বললেও বুঝতে পারলুম। তৎক্ষণাৎ আমরা ভিজে পোশাক ছেড়ে এই নতুন ও অদ্ভুত পোশাক পরে নিলুম। এর মধ্যে পরিচারকটি টেবিলের উপর খাদ্য সম্ভার সাজিয়ে দিয়ে গেছে। চিনেমাটি আর রূপোর রেকাবিতে সারি সারি সেসব খাবার সাজানো দেখে নেট বলে উঠল, শাবাশ! এবার তাহলে কচ্ছপের যকৃৎ, হাঙরের মুড়িঘণ্ট আর কুকুর মাছের ডিম ভাজা খেয়ে নিন, তাহলেই তোফা হয়। কিন্তু নেডের এই গজরানির কোনো কারণ ছিল না। খাবারের মধ্যে কয়েকটা কেবল অচেনা মাছ, রুটি আর মদ না থাকায় নেডের বিরক্তি প্রকাশ পেল। আমার কিন্তু রান্নাটা সত্যি তোফা লাগলো। খাবার জলটাও বেশ টলটলে পরিষ্কার। ভোজ বাড়ির খাওয়া হলো যেন আমাদের। আর খাওয়ার পরেই চোখ ভরে ঘুম নেমে এলো। শুতে না শুতেই ঘুমিয়ে পড়লুম 3 জনে। কতক্ষণ যে ঘুমিয়েছিলুম আন্দাজ নেই। ঘুম ভাঙার পর দেখলুম নেড আর কোনসাইল তখনও ঘুমিয়ে অচেতন।
ঘরের ভেতরটা কেমন যেন গুমোট মতো, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেমন করে যে এরা ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ করে তাই ভাবছি। এমন সময় হঠাৎ এক ঝলক টাটকা সমুদ্রের হাওয়ায় মুহূর্তে ঘরের দম বন্ধ করা ভাবটা কেটে গেল। শুয়ে শুয়ে কত অদ্ভুত ও বিচিত্র কথা ভাবছি। এমন সময় নেড ও কনসাইলের ঘুম ভেঙে গেল। খুব খিদে পেয়েছিল আমাদের, কিন্তু এই অদ্ভুত ডুবোজাহাজটির অদ্ভুত লোকগুলো আবার আমাদের খেতে দেবে কি না তা জানি না। নেড আর কনসাইল তো খিদে রীতিমতো কাতর হয়ে পড়েছিল। নেড তো ঘুম ভাঙার পর থেকেই ছটফট করছে, আর কনসাইলও যথোচিত চেষ্টা সত্ত্বেও তার কাতর ভাবটা কিছুতেই গোপন রাখতে পারছে না। নানা প্রসঙ্গ উত্থাপন করে আমি ওদের ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগলাম, কিন্তু খিদের জ্বালায় নেড তখন উন্মত্ত প্রায়। ঘরময় দাপাদাপি শুরু করে দিয়েছে সে, ক্রমাগত লাথি মারছে সেই দেয়ালে, আর সমানে চিৎকার করে ডুবোজাহাজের প্রত্যেকটা আরোহীকে গোল্লায় পাঠাচ্ছে। শেষটায় ওর রকম সকম আমাকে রীতিমতো আতঙ্কিত করে তুলল। আমার এই আশঙ্কা যে মোটেই অমূলক নয়, একটু পরেই তা টের পাওয়া গেল। কিছুক্ষণ পরে ঘরের দরজা খুলে একটি পরিচারক ঘরে ঢুকতেই নেড আচমকা তার উপর খ্যাপা নেকড়ের মতো লাফিয়ে পড়ল। অমন প্রচণ্ড ধাক্কা খেয়ে পরিচারকটি একটি পাক খেয়েই মেঝেয় ছিটকে পড়ল। অমনি নেড তার বুকের উপর চেপে বসে টুঁটি টিপে ধরল। কেলেঙ্কারি হয় দেখে আমি আর কনসাইল নেডকে টেনে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছি। এমন সময় পেছন থেকে কে যেন পরিষ্কার ও বিশুদ্ধ ফরাসিতে বলে উঠল, শান্ত হন মিস্টার ল্যান্ড। প্রফেসর, দয়া করে আমার একটি কথা শুনবেন কি আপনি? বক্তা আর কেউ নন, সেই অভিজাত পুরুষ যাকে দেখেই আমার দলপতি বলে বোধ হয়েছিল। নেড তো এ কথা শুনেই লাফিয়ে উঠল। তাকিয়ে দেখে টেবিলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি, বুকের উপর হাত দুটি আড়াআড়িভাবে ভাঁজ করা। সমস্ত ভঙ্গিমাটির মধ্যে কর্তৃত্বের ছাপ। বিস্মিত আমার তখন স্তব্ধতা ভেঙে কথা বলার ক্ষমতা ছিল না। তিনি আবার বিশুদ্ধ ফরাসিতে বলতে লাগলেন, আমি ফরাসি, আলেমান, ইংরেজি ও লাতিন ভাষা বলতে পারি, কিন্তু তখন আমি কথা বলিনি এই জন্যই যে আমি বুঝতে পারছিলাম না যে আপনারা সত্যি কথা বলছেন কিনা। পরে যখন দেখলুম 4 ভাষায় বলা 4টে গল্পই এক, তখন বুঝলুম আপনারা মিথ্যে বলেননি। আমি তো আর পৃথিবীর বাসিন্দা নই। আপনাদের ওই জগৎ থেকে নিজেকে আমি সম্পূর্ণ সরিয়ে এনেছি এই জলের তলায়। তবুও আপনারা এসেছেন আমাকে উত্ত্যক্ত করতে। আমরা কিন্তু স্বেচ্ছায় আসিনি। এই যে আব্রাহাম লিঙ্কন হন্যে হয়ে 7 সমুদ্রে আমাকে খুঁজে বেরিয়েছে, সে কি আপনাদের অনিচ্ছা সত্ত্বেও আমার জাহাজ লক্ষ্য করে যে কামান ছোড়া হয়েছে তা কি অনিচ্ছার সাক্ষী? নেডল্যান্ড যে ওই জাহাজ লক্ষ্য করে হারপুন ছুঁড়েছিল তাও কি ইচ্ছার বিরুদ্ধে? রোষে তাঁর গলা গম গম করে ওঠে। স্পষ্ট গম্ভীর স্বরে তিনি বলতে থাকেন, যাক এ সম্বন্ধে আমি আর কোনো বাদ প্রতিবাদ করতে চাই না। আপনারা এখন যুদ্ধবন্দী। নেহাত দয়া করে আপনাদের সলিল সমাধি থেকে বাঁচিয়েছি, নয়তো আমার জাহাজ জলের তলায় নিয়ে গিয়ে আপনাদের অকুল সমুদ্রে ভাসিয়ে দিয়ে মেরে ফেলাই কি আমার উচিত ছিল না? তাহলে সেটা বর্বরোচিত হতো, কেননা কোনো সভ্য মানুষ এমন পাষাণ হতে পারে না। প্রফেসর, আপনারা যাকে সভ্য বলেন আমি তা নই। ওই তথাকথিত সভ্যতার আগা পাস্তলা আমি দেখেছি, জানেন। আমি জানি তার হামবড়া বুলি ও নৃশংস ক্রিয়াকলাপের অর্থ কি। আপনাদের ওই সভ্য জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি আমি। আপনাদের কোনো নিয়ম কানুন আমি মানি না। আপনাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি প্রফেসর, ভবিষ্যতে কখনো ওই সভ্য জগতের নাজির আমার কাছে তুলবেন না। প্রচণ্ড রোষে তার চোখ ঝকঝক করে উঠল। সেই গম্ভীর গমগমে গাল শুনে বুঝতে পারলুম নিশ্চয়ই এই মানুষটির জীবনে কোনো ভীষণ ইতিহাস লুকিয়ে আছে। তথাকথিত আইন কানুন তিনি মানেন না। সিন্ধুতলের কোনো গভীর আইনের বাধা নিষেধও তাকে শাসন করতে অক্ষম। বোধহয় একমাত্র বিবেক
আর ঈশ্বর ছাড়া আর কোনো সংহিতাকেই তিনি গ্রাহ্য করেন না। এই জাহাজে আপনাদের স্থান দিতে পারি, কেবল কয়েকটি শর্তে। মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটবে যা আপনাদের দেখতে দেওয়া হবে না। তখন আপনাদের আমি এই ঘরে বন্দি করে রাখব, আর জীবদ্দশায় আপনারা আর সভ্য জগতে ফিরে যেতে পারবেন না। অর্থাৎ আমরা বন্দী হয়ে থাকব? এক অর্থে তাই, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই আপনারা আমার মতোই এখানে স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন। তার মানে জেলখানায় কোনো বন্দী ইচ্ছে করলে যেমনভাবে পায়চারি করতে পারে, আমাদেরও কেবল সেইটুকুই অধিকার থাকবে? সমস্ত স্বাচ্ছন্দ্যের অর্থ আপনি যদি তাই করেন, তাহলে আমি কোনো প্রতিবাদ করতে চাই না। তবে আপনাদের আমি কখনোই পৃথিবীতে ফিরে যেতে দেব না, কেননা আপনারা আমার গোপন অস্তিত্বের কথা জেনে গেছেন। আসলে আপনাদের এখানে রেখে আমি নিজেকেই রক্ষা করছি। অর্থাৎ আপনার শর্ত মেনে না নিলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, তাই তো? অগত্যা। এ কথার কোনো উত্তর নেই। তবে এই জাহাজের নেতার কাছে আমরা কোনো কথার সূত্রে বদ্ধ নই। না 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 না, তা নন। তারপর মানুষটি অপেক্ষাকৃত শান্ত স্বরে বললেন, মসিও আরোনা, আপনার অন্তত এই প্রস্তাবে আপত্তি করার কিছু থাকতে পারে না। সমুদ্রের রহস্য সম্বন্ধে আপনি একাধিক বই লিখে থাকলেও আপনার জ্ঞান নানা অনুমান মূলত অসম্পূর্ণ। এই জাহাজে থাকলে আপনি সেই অজ্ঞাত জগৎ দেখার সুযোগ পাবেন, যার রহস্য বস্তুত এতকাল কেবল অনুমান নির্ভর ছিল। আমাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমার জন্যই সিন্ধুতলের বিপুল রহস্য ভেদ করার সুযোগ আপনি পাবেন। প্রকৃতি বিজ্ঞানের উল্লেখ যে আমাকে দুর্বল করে ফেলল, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মুহূর্তের জন্য এ কথা ভুলে গেলুম যে স্বাধীনতার বিনিময়ে আমার বৈজ্ঞানিক কৌতূহল চরিতার্থ করার কোনো অর্থ হয় না। আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করলুম, আপনাকে কি বলে সম্বোধন করব আমি? ক্যাপ্টেন নেমো। আপনি আর আপনার সঙ্গীরা আমার কাছে নটিলাস জাহাজের যাত্রী ছাড়া আর কেউ নন। তারপর নেড আর কনসাইলের দিকে ফিরে বললেন, এখানে এই কেবিনেই আপনাদের খাবার দেওয়া হয়েছে। এই পরিচারকটি আপনাদের দেখাশুনো করবে। আর হ্যাঁ মসিয়া আরোনা, আমাদের ছোট হাজরি প্রস্তুত। আসুন আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাই। দীর্ঘ করিডর পেরিয়ে আমাকে নিয়ে তার খাবার ঘরে এলেন ক্যাপ্টেন নেমো। বিলাসবহুল মূল্যবান আসবাবপত্র সাজানো কেবিনগুলিকে দেখে রীতিমতো তাজ্জব হয়ে যেতে হয়, যেন জলের তলায় নতুন এক অমূল্য জগতের উপর থেকে পর্দা উঠে গেল। বিস্তর খাবার সাজানো ছিল টেবিলের উপর, কিন্তু সবই আমার অচেনা। আমার চোখে মুখে কৌতূহলের ছাপ ফুটে উঠতে দেখে ক্যাপ্টেন নেমো বললেন, বেশিরভাগ খাবারই আপনার অচেনা ঠেকবে মসিয়া আরোনা, কারণ যা কিছু দেখছেন সবই সিন্ধুতলের অবদান। পৃথিবীতে আপনারা যে খাদ্য গ্রহণ করেন বহুদিন হলো, তা আমি ত্যাগ করেছি। কিন্তু এই খেয়ে বেশ সুস্থ ও শক্ত আছে, কোনো অস্বাচ্ছন্দ্যই বোধ করি না। এই সব খাবারই তবে সমুদ্রের দান? হ্যাঁ প্রফেসর, সমুদ্রই আমার যাবতীয় চাহিদা মেটায়। কখনো জাল ফেলে সব জোটাই আমি, কখনো দলবল নিয়ে জলের তলায় বেরোই শিকার করতে। ওটা কচ্ছপের মাংস ভাজা, আর ওই যে ওটা দেখছেন, ওটা শুশুকের যকৃৎ। খেতে অনেকটা শুয়োরের মাংসের মতো লাগবে। আর এটা হলো তিমি মাছের দুধ থেকে তৈরি পনির। চিনি বানিয়েছে উত্তর সাগরের সমুদ্রের শ্যাওলা থেকে। ক্যাপ্টেন নেমো বলতে থাকেন, প্রফেসর, সমুদ্র কেবল আমাকে আহার্যই যোগায় না, বসনভূষণও দেয়। আপনি তো জানেন, ঝিনুক, শামুক, গুগলি প্রভৃতি কতগুলো সামুদ্রিক প্রাণী এক ধরনের সূক্ষ্ম রেশমের মতো তন্তু দিয়ে নিজেদের বেঁধে রাখে। এই আঁশকে বলে বাইসাস। আপনি যে পোশাক পরে আছেন তা ওই বাইসাস থেকে তৈরি। ভূমধ্যসাগরের কয়েকটি কঠিন বর্ম প্রাণীর দেহের রঙে এই পোশাক রং করা হয়েছে। আপনার শয্যায় পাতা আছে সমুদ্রের সবচেয়ে নরম ঘাস। লেখার জন্য পাবেন তিমি মাছের হাড়ের কলম, আর যে কালি দিয়ে আপনি লিখবেন তা কালামারির দেহ থেকে নিংড়ানো কৃষ্ণবর্ণ তরল পদার্থ।
সমুদ্রকে আপনি ভালোবাসেন ক্যাপ্টেন? বাসি প্রফেসর, বাসি। সমুদ্রই আমার সর্বেশ্বর। তার হাওয়া শুদ্ধ, স্বাস্থ্যময়। সমুদ্র হচ্ছে বিপুল একটা মরুভূমির মতো, যেখানে মানুষ কখনোই একা বোধ করে না, কারণ তার চারপাশে এসে অনুভব করে প্রাণের স্পন্দন। এক অনিঃশেষ প্রাণস্রোত সেখানে অনন্ত বহমান। সমুদ্রে স্বৈরাচারীর কোনো স্থান নেই, জানেন। তারা হানাহানি করে মরে ডাঙায় জলের উপরে, 30 বাও নিচে তাদের কোনো ক্ষমতাই নেই। প্রফেসর, জলের মধ্যে থাকুন, দেখবেন স্বাধীনতা কেবল এই সিন্ধুতলেই আছে। এই সিন্ধুতলে কোনো স্বৈরাচারী প্রভু নেই। সেখানেই আমি আমার স্বাধীন সত্তা বজায় রাখতে পারি। সেখানেই আমি স্বাধীন, আত্মপ্রভু। কথা বলতে বলতে প্রবল আবেগে উত্তেজিত হয়ে উঠলেন ক্যাপ্টেন নেমো। উত্তেজিতভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন তিনি, কিন্তু একটু পরেই আবার নিজেকে সামলে নিলেন। ঘুরে দাঁড়িয়ে বললেন, আসুন মসিয়ারোনা, চলুন আপনাকে আমার নটিলাস ঘুরিয়ে দেখাই। আপনারা এতক্ষণ শুনলেন জুল ভার্নের লেখা, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করা 20,000 লিগস আন্ডার দ্য সি এর প্রথম পর্ব। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং এর পরের পর্বগুলির খবর সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আমাদের গল্পগুলি শুনতে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন কথা কাহিনীর গল্প। বই পড়ার উৎসাহ জাগান সবার মাঝে।